বন্ধুরা, আওয়ামী লীগ কি আগামীর মুসলিম লীগ? কেন কেন যে দলটি একদিন দেশকে স্বাধীনতা এনে দেয়, সেই দলটি শেষ পর্যন্ত জনগণের জিজ্ঞাসার সম্মুখীন হয়? কেন ১৯৫৪ সালের মুসলিম লীগ আর ২০২৪ সালের আওয়ামী লীগের রাজনৈতিক পট পরিবর্তনের গল্পটা একই সুতোয় গাঁথা? ক্ষমতা কি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, নাকি চাটুকারিতা শাসকদের সত্য দেখা থেকে দূরে রাখে? আমাদের বই কথা কয় ইউটিউব চ্যানেলে আজ আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার মনেও ঘুরপাক খাচ্ছে। একটি দল রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে গেলে কি দেশ থেমে থাকে, নাকি সেখান থেকেই নতুন ইতিহাসের জন্ম হয়? রাজনীতির এই অমীমাংসিত সমীকরণের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অধ্যায় ১, সমান্তরাল রেখা, দ্য প্যারালাল লাইন্স। মার্ক টুয়েন একবার বলেছিলেন, ইতিহাস নিজেকে হুবহু পুনরাবৃত্তি করে না, কিন্তু ইতিহাসের ঘটনাগুলোর মধ্যে একটি অদ্ভুত ছন্দের মিল পাওয়া যায়। আজ আমরা ইতিহাসের সেই ছন্দ, সেই অন্তমিলটি খোঁজার চেষ্টা করব বাংলাদেশের রাজনীতির দুটি বিশাল অধ্যায়ের মধ্যে। এই দুটি অধ্যায়ের মাঝখানে সময়ের ব্যবধান প্রায় ৭০ বছরের, কিন্তু ঘটনা প্রবাহ, মনস্তত্ত্ব এবং পরিণতির মিল এতটাই স্পষ্ট যে মনে হয় আমরা একই নাটকের দুটি ভিন্ন প্রদর্শনী দেখছি। একদিকে ১৯৫৪ সালের পটভূমিতে দাঁড়িয়ে থাকা তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক শক্তি মুসলিম লীগ, অন্যদিকে ২০২৪ সালের পটভূমিতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দুটি দল দুই ভিন্ন সময়ে এই ভূখণ্ডের ভাগ্য নিয়ন্ত্রণ করেছে। দুটি দলেরই জন্ম হয়েছিল প্রতিরোধের আগুন থেকে। দুটি দলই জনগণকে দেখিয়েছিল স্বাধীনতার স্বপ্ন, কিন্তু ক্ষমতার শীর্ষে পৌঁছে দুটি দলই এমন কিছু কৌশলগত ভুল করেছিল যার মাসুল তাদের দিতে হয়েছে চরম অস্তিত্বের চ্যালেঞ্জের মাধ্যমে। আজকের এই প্রথম অংশে আমরা অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করব এই দুটি দলের উত্থান এবং মনস্তত্ত্বের সেই সমান্তরাল রেখাগুলোকে। আসুন প্রথমে ফিরে যাই ১৯৪০-এর দশকে। মুসলিম লীগ তখন শুধু একটি দল নয়, একটি প্রবল আবেগ। নিখিল ভারত মুসলিম লীগ তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠস্বর। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে এই দল যখন পৃথক রাষ্ট্রের দাবি করল, তখন এই বাংলার আপামর জনগণ সেই ডাকে সাড়া দিয়েছিল। কেন? কারণ মানুষ বিশ্বাস করেছিল এই নেতৃত্ব তাদের মুক্তি দেবে, জমিদারদের শোষণ আর পরাধীনতা থেকে মুক্তি দেবে। ১৯৪৬-এর নির্বাচনে এই বাংলার মানুষ মুসলিম লীগকে একচেটিয়া ভোট দিয়ে জয়ী করেছিল। তখন দলটির জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি এই শক্তির বিপর্যয় হতে পারে। আবুল মনসুর আহমদ তার কালজয়ী গ্রন্থ আমার দেখা রাজনীতির ৫০ বছরে খুব চমৎকারভাবে সেই সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগ নেতাদের ভাবভঙ্গি এমন ছিল যে আমরাই পাকিস্তান এনেছি, সুতরাং দেশ পরিচালনা করার একচ্ছত্র অধিকার একমাত্র আমাদেরই। এই ধারণাটিই ছিল তাদের পতনের বীজ। একে বলা হয় সত্যবোধের রাজনীতি, পলিটিক্স অফ এন্টাইটলমেন্ট। মুসলিম লীগ নেতারা মনে করতেন রাষ্ট্রটি তাদের ব্যক্তিগত অর্জন। তারা ভাবতেন, আমরা যা ভালো বুঝব সেটাই দেশের জন্য মঙ্গল। আমাদের সমালোচনা করা মানেই রাষ্ট্রের বিরোধিতা করা। এই একটিমাত্র মানসিক তাত্ত্বিক ভুল মুসলিম লীগকে জনগণের সেবক থেকে শাসকে পরিণত করল। তারা ভুলে গেল জনগণ তাদের দায়িত্ব দিয়েছিল রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের মালিক হওয়ার জন্য নয়। এবার সময়ের চাকা ঘুরিয়ে তাকাই স্বাধীন বাংলাদেশের দিকে। আওয়ামী লীগ এই নামটির সাথে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। জড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। ১৯৭১ সালে এই দলটিই ছিল বাঙালির প্রধান আশা ভরসার স্থল। তাদের নেতৃত্বেই এসেছে লাল সবুজের পতাকা। কিন্তু ২০২৪ সালের প্রেক্ষাপটে আমরা কি দেখি? আমরা দেখি সেই একই সত্যবোধের রাজনীতি। বিগত ১.৫ দশকে দলটির নেতাকর্মীদের আচরণে ১৯৫০-এর দশকের সেই ছায়া স্পষ্ট। তাদের বয়ান বা ন্যারেটিভ তৈরি হয়েছিল অনেকটা এরকম: আমরা স্বাধীনতা এনেছি,
বঙ্গবন্ধুর দল ছাড়া এই দেশকে কেউ ভালোবাসতে পারে না। তাই দেশ পরিচালনার অধিকার একমাত্র আমাদেরই। যারা আমাদের সমালোচনা করে তারা আসলে বাংলাদেশের চেতনারই বিরোধিতা করে। লক্ষ্য করুন, ১৯৫০-এর দশকে মুসলিম লীগ বিরোধীদের চিহ্নিত করত বাইরের দালাল বলে, আর ২০২৪-এ এসে আওয়ামী লীগ বিরোধীদের তকমা দিয়েছে দেশ বিরোধী পক্ষ বলে। শব্দগুলো ভিন্ন হলেও কৌশল এবং উদ্দেশ্য ছিল একই। উভয় ক্ষেত্রেই ক্ষমতাসীন দল নিজেদের রাষ্ট্রের সমার্থক, সিনোনিমাস উইথ দ্য স্টেট করে ফেলেছিল। মুসলিম লীগ ভাবত দল দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে। আওয়ামী লীগ প্রচার করত দল হারলে দেশ হারবে। এই যে নিজেদের অপরিহার্য ভাবা, এই যে বিকল্পহীনতার অহংকার, এটাই হলো ইতিহাসের সেই সমান্তরাল রেখা। আবুল মনসুর আহমদ মুসলিম লীগের পতন বিশ্লেষণ করতে গিয়ে দেখিয়েছিলেন কিভাবে একটি গণসংগঠন ধীরে ধীরে একটি সীমাবদ্ধ সংগঠনে পরিণত হয়। পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগ সাধারণ মানুষের জন্য তাদের দুয়ার সংকুচিত করে ফেলেছিল। তারা তখন উচ্চ পর্যায়ের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছিল। তারা ভেবেছিল তাদের অতীত গৌরব চিরকাল তাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে। ঠিক একইভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগও কি আমলাতন্ত্রের উপর অতি নির্ভরশীল হয়ে পড়েনি? তাদেরও কি বিশ্বাস ছিল না যে ৭১-এর গৌরব আর উন্নয়নের ফিরিস্তি তাদের অপ্রতিদ্বন্দ্বী করে রাখার জন্য যথেষ্ট? কিন্তু ইতিহাস বড় নির্মম বিচারক। ইতিহাস বলে জনগণ শুধু অতীতের জন্য কাউকে চিরদিন সমর্থন দেয় না, তারা দেখে ভবিষ্যৎ। আপনি অতীতে কি করেছেন তার জন্য জনগণ আপনাকে শ্রদ্ধা জানাতে পারেন, কিন্তু বর্তমান এবং ভবিষ্যতে আপনার আচরণই নির্ধারণ করে আপনি নেতৃত্বে থাকবেন কিনা। ১৯৫৫ সালে মানুষ মুসলিম লীগের অতীত অবদানকে ছাপিয়ে বড় করে দেখেছিল দৈনন্দিন জীবনযাত্রার সংকট আর ভাষা আন্দোলনের দাবিকে। ২০২৪ সালে মানুষ আওয়ামী লীগের ৭১-এর অবদানকে মনে রাখলেও বড় করে দেখেছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোটাধিকার এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনকে। দুটি দল, দুটি ভিন্ন সময়, কিন্তু ভুলের ধরন প্রায় একই। উভয় দলই তাদের উৎস নিয়ে এতটাই আত্মতৃপ্তিতে ছিল যে তারা সময়ের দেয়াল লিখন পড়তে ব্যর্থ হয়েছিল। এই সমান্তরাল রেখাটি আমাদের একটি গভীর পরিণতির দিকে ইঙ্গিত করে। ১৯৫৪ সালের নির্বাচনের পর মুসলিম লীগ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। তারা ইতিহাসের পাতায় গুরুত্বহীন হয়ে পড়েছিল। আজ যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হল, এই সমান্তরাল রেখার শেষ বিন্দুতে কি আওয়ামী লীগের জন্য একই পরিণতি অপেক্ষা করছে, নাকি তারা এই রেখা বাঁকিয়ে নতুন কোনো পথ খুঁজবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে সেই বিশেষ মনস্তাত্ত্বিক সংকটটিকে যা ক্ষমতায় থাকলে নেতাদের দৃষ্টির আড়াল তৈরি করে, আর তা হল অতি আত্মবিশ্বাস। অধ্যায় ২, অতি আত্মবিশ্বাস ও বিকল্প নেই তত্ত্ব, দ্য মিথ অফ নো অল্টারনেটিভ। রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক শব্দগুচ্ছ হল আমার কোনো বিকল্প নেই। যখন কোনো শাসক বা কোনো রাজনৈতিক দল বিশ্বাস করতে শুরু করে যে তারা ছাড়া রাষ্ট্র অচল, তারা ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই, ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের রাজনৈতিক ক্ষয়িষ্ণুতা শুরু হয়। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য মিথ অফ নো অল্টারনেটিভ বা বিকল্পহীনতার ভ্রান্তি। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব ১৯৫৪ সালের মুসলিম লীগ এবং ২০২৪ সালের আওয়ামী লীগ উভয় দলই এই মারাত্মক মনস্তাত্ত্বিক সংকটে আক্রান্ত ছিল। প্রথমে ১৯৫৪ সালের প্রেক্ষাপটে যাওয়া যাক। আবুল মনসুর আহমদ তার বইয়ে লিখেছেন, তৎকালীন মুসলিম লীগের প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং তার মন্ত্রিসভার সদস্যদের দৃঢ় বিশ্বাস ছিল যে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের কোনো বিকল্প নেই। তাদের যুক্তি ছিল সরল, মুসলিম লীগ পাকিস্তান এনেছে, তাই পাকিস্তান টিকিয়ে রাখার যোগ্যতা একমাত্র তাদেরই আছে। বিরোধী রাজনৈতিক শক্তিকে তারা মনে করতেন নিতান্তই অপ্রাসঙ্গিক, যাদের দেশ চালানোর কোনো সক্ষমতা নেই। মুসলিম লীগ নেতাদের এই অতি আত্মবিশ্বাসের ভিত্তি ছিল দুটি: এক, তাদের অতীত গৌরব; দুই, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ওপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। তারা ভাবতেন
জনগণ হয়তো সাময়িকভাবে ক্ষুব্ধ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা পুরনো পরিচিত চিহ্নেই আস্থা রাখবে, কারণ তাদের প্রচার ছিল মুসলিম লীগ না থাকা মানেই রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দেওয়া। এই যে শঙ্কা তৈরির রাজনীতি, আমরা না থাকলে দেশ অস্তিত্বহীন হয়ে পড়বে, এটিই ছিল মুসলিম লীগের টিকে থাকার প্রধান কৌশল। এবার ৭০ বছর পার করে ২০২৪-এর বাংলাদেশের দিকে তাকান। বিগত ১.৫ দশকে আমরা কি হুবহু একই বয়ান বা ন্যারেটিভ শুনিনি? ক্ষমতাসীন দলের নেতারা বারবার একটি কথা জনগণের মাথায় ঢুকিয়ে দেবার চেষ্টা করেছেন, নেতৃত্বের কোনো বিকল্প নেই, কিংবা আওয়ামী লীগ না থাকলে দেশ বিপথে চলে যাবে। এই বিকল্পহীনতার তত্ত্ব প্রচার করতে গিয়ে তারা বিরোধী রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করেছেন এবং তাদের সাংগঠনিকভাবে দুর্বল করে দেবার চেষ্টা করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, রাজনৈতিক ক্ষেত্র সংকুচিত করা, যাতে জনগণ বাধ্য হয়ে মনে করে সত্যিই তো এনারা ছাড়া আর কে নেতৃত্ব দেবে। কিন্তু ইতিহাস বলে রাজনীতিতে শূন্য স্থান বলে কিছু নেই। আপনি যদি কৃত্রিমভাবে বিকল্প তৈরি হতে বাধা দেন, তবে প্রকৃতি নিজেই তার বিকল্প তৈরি করে নেয়, এবং সেই বিকল্পটি আসে এমন এক রূপ নিয়ে যা শাসকরা কল্পনাও করতে পারেন না। ১৯৫৪ সালে মুসলিম লীগ ভাবতেও পারেনি যে শেরে বাংলা, ভাসানী আর সোহরাওয়ার্দী এক মঞ্চে এসে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে ফেলে দেবেন। তারা ভেবেছিলেন বিরোধী দলের মধ্যে ঐক্য অসম্ভব। ঠিক একইভাবে ২০২৪ সালে শাসকরা ভাবতেও পারেনি যে কোনো প্রথাগত রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই সাধারণ ছাত্র জনতা এক হয়ে এমন এক শক্তি তৈরি করবে যার সামনে তাদের সমস্ত বিকল্পহীনতার তত্ত্ব মুহূর্তেই অকার্যকর প্রমাণিত হবে। এই বিকল্প নেই ভাবনার সবচেয়ে বড় সমস্যা হল এটি শাসকদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয়। যখন একজন শাসক মনে করেন তিনি অপরিহার্য, তখন তিনি আর নিজেকে সংশোধন করার প্রয়োজন মনে করেন না। তিনি মনে করেন আমি যা করছি সেটাই সঠিক, কারণ আমিই তো একমাত্র ত্রাণকর্তা। মুসলিম লীগ নেতারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরেও নিজেদের সংশোধন করেননি। তারা ভেবেছিলেন ওটা ছিল স্রেফ সাময়িক একটি আবেগ। আওয়ামী লীগ নেতারাও পরবর্তী নির্বাচনগুলোর পর নিজেদের সংশোধন করেননি। তারা ভেবেছিলেন উন্নয়ন দিয়ে মানুষের সমস্ত ক্ষোভ চাপা দেওয়া যাবে। কিন্তু জনগণ যখন দেখে যে শাসকরা তাদের আর তোয়াক্কা করছে না, তখন জনগণ আর বিকল্প খোঁজে না, তারা নিজেরাই বিকল্প হয়ে দাঁড়ায়। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের অভাবনীয় পরাজয়ের পর দেখা গিয়েছিল যেই জনগণ এতদিন নীরব ছিল তারাই ব্যালট বক্সে তাদের রায় দিয়েছে। আর ২০২৪-এর জুলাই মাসে দেখা গেল যে জনগণ এতদিন শঙ্কার কারণে কথা বলেনি, তারাই গণজাগরণের মাধ্যমে বুঝিয়ে দিল রাষ্ট্রের প্রকৃত অংশীদার কোনো দল বা ব্যক্তি নয়, রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয়, কোনো দল বা নেতা কখনোই অপরিহার্য নয়। পৃথিবীর ইতিহাসে এমন অনেক প্রতাপশালী মানুষ ছিলেন যাদের ছাড়া পৃথিবী চলবে না বলে ভাবা হতো, কিন্তু বাস্তবতা হল সময় কারো জন্য থেমে থাকে না। মুসলিম লীগ হারিয়ে গেছে, কিন্তু এই ভূখণ্ড টিকে আছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশ পথ হারায়নি। কিন্তু প্রশ্ন হল, শাসকরা কেন এই সহজ সত্যটা বুঝতে পারেন না? কেন তারা চারপাশের দেয়ালের লিখন পড়তে পারেন না? এর উত্তর লুকিয়ে আছে তাদের চারপাশে ঘিরে থাকা একদল মানুষের মধ্যে, যাদের বলা হয় তোষামদকারী বা সুবিধাবাদী গোষ্ঠী। এই গোষ্ঠী কিভাবে একটি দলকে অন্ধকারের দিকে ঠেলে দেয় তা আমরা জানব পরবর্তী অংশে। অধ্যায় ৩, তোষামদকারী ও আমলাতন্ত্রের ফাঁদ, দ্য ট্র্যাপ অফ সিকোফ্যান্সি। ক্ষমতার একটি অদ্ভুত ধর্ম আছে, ক্ষমতা মানুষকে একা করে দেয়। একজন শাসক যখন ক্ষমতার উচ্চাসনে বসেন, তখন তার চারপাশে অদৃশ্য একটি দেয়াল তৈরি হয়। সেই দেয়াল ইটের তৈরি নয়, সেই দেয়াল তৈরি হয় একদল মানুষের দ্বারা, যাদের আমরা বলি সুবিধাবাদী বা স্তাবক। আবুল মনসুর আহমদ তার আমার দেখা রাজনীতির ৫০ বছর বইয়ে মুসলিম লীগের বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে এই তোষামদ সংস্কৃতিকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, ১৯৫৪ সালের নির্বাচনের আগে মুসলিম লীগের নেতারা এতটাই জনসংযোগহীন হয়ে পড়েছিলেন যে তারা দেশের প্রকৃত অবস্থা জানার জন্য দলীয় কর্মীদের ওপর ভরসা না করে ভরসা করতে শুরু করেছিলেন সরকারি আমলা আর গোয়েন্দা রিপোর্টের ওপর।
তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের টেবিলে প্রতিদিন সকালে বিশেষ রিপোর্ট আসত। সেই রিপোর্টে লেখা থাকত, স্যার, সব ঠিক আছে, জনগণ আপনার সাথে আছে, বিরোধীদের কোনো অবস্থানই নেই। অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। গ্রামের পর গ্রাম তখন মুসলিম লীগের বিরুদ্ধে ফুঁসছিল, কিন্তু সেই সত্য খবরটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতে দেয়নি তাকে ঘিরে থাকা আমলা আর সুবিধাবাদীদের দল। তারা তাকে শুনিয়েছিল সেই গান যা তিনি শুনতে চেয়েছিলেন। ইতিহাস সাক্ষী, যখনই কোনো রাজনৈতিক সরকার তৃণমূলের রাজনীতিকদের সরিয়ে অতিমাত্রায় আমলাতন্ত্রের উপর নির্ভর করতে শুরু করে, তখনই সেই সরকারের রাজনৈতিক ভিত্তি দুর্বল হতে শুরু করে। এবার ৭০ বছর পরের চিত্রটি দেখুন, ২০২৪ সাল। বিগত সরকারের দিকে তাকালে কি মনে হয় না যে আমরা ১৯৫৪ সালের সেই পুরনো সিনেমারই আধুনিক সংস্করণ দেখছি? বিগত ১.৫ দশকে আমরা দেখেছি রাজনীতি থেকে প্রকৃত রাজনীতিকরা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছিলেন। দলের ত্যাগী নেতা, যারা প্রতিকূল সময়ে দল আগলে রেখেছিলেন, তারা হয়ে পড়লেন কোণঠাসা। আর সামনের সারিতে চলে এলেন কারা? প্রভাবশালী আমলা, স্বার্থেরনেশী ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী কর্মকর্তা। রাজনীতি যখন জনগণের দুয়ার থেকে সরে অফিসারদের কনফারেন্স রুমে ঢুকে পড়ে, তখন আর সাধারণ মানুষের হৃদস্পন্দন বোঝা যায় না। মুসলিম লীগ সরকার ভেবেছিল শক্তি প্রদর্শন করে জনদাবি নিয়ন্ত্রণ করা যাবে। ১৯৫২ সালে তারা ছাত্র মিছিলে কঠোর অবস্থান নিয়েছিলেন। তারা ভেবেছিলেন কঠোরতায় মানুষ পিছু হটবে, কিন্তু তারা জানতেন না অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালির সাহসের সীমা নেই। সেই নিয়ন্ত্রণমূলক মনোভাবই হয়ে উঠেছিল মুসলিম লীগের চূড়ান্ত ব্যর্থতার কারণ। ঠিক একইভাবে ২০২৪ সালে আমরা দেখলাম আধুনিক সব প্রযুক্তির ব্যবহার আর কঠোর প্রশাসনিক ব্যবস্থা। শাসকরা ভেবেছিলেন কঠোর অবস্থান নিলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কারণ তাদের কাছে যে রিপোর্ট ছিল তাতে লেখা ছিল, স্যার, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই সব ঠিক আছে, এই একটি বাক্যই ইতিহাসের বড় বড় শাসনামলকে ডুবিয়েছে। তোষামতকারীরা নেতৃত্বকে বোঝাতে চায় যে সবই নিখুঁত চলছে। নেতৃত্বের ত্রুটি বা জনগণের ক্ষোভের কথা বলার সাহস বা সততা তাদের থাকে না। ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুসলিম লীগ নেতারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা বিশ্বাসই করতে পারেননি যে তাদের পায়ের তলায় মাটি নেই। ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের আগেও কি নীতি নির্ধারকরা জানতেন যে জনরোষের বহিঃপ্রকাশ দোরগোড়ায়? না, জানতেন না, কারণ তাদের চারপাশের তোষামতকারীর দেওয়ালটি ছিল অত্যন্ত অভেদ্য। সেই দেওয়াল ভেদ করে জনগণের কান্নার আওয়াজ বা দীর্ঘদিনের ক্ষোভের আঁচ সরকারি দপ্তরে পৌঁছাতে পারেনি। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন কোনো রিপোর্ট বা কোনো বাহিনী দিয়ে ক্ষমতা রক্ষা করা যায় না। মুসলিম লীগ আমলাতন্ত্রের ফাঁদে পা দিয়ে সাংগঠনিকভাবে বিলীন হয়েছিল। আওয়ামী লীগও কি একই পথে হাঁটেনি? রাজনীতিকদের হাত থেকে রাজনীতির নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে আমলাদের হাতে তুলে দেওয়ার মাশুল কি তাদের দিতে হয়নি? তবে বিপর্যয়ের কারণ কি শুধুই ভুল রাজনীতি? না, রাজনীতির পেছনের বড় কারণটি সবসময়ই হয় অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রার মান। ১৯৫৪ সালে মুসলিম লীগের পতনের পেছনে ছিল লবণ সংকট আর খাদ্যভাব, আর আজকের প্রেক্ষাপটে আছে বাজার সিন্ডিকেট আর অসহনীয় দ্রব্যমূল্য। নেতারা যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উন্নয়নের উচ্চকিত গল্প শোনান, তখন সাধারণ মানুষ বাজারে গিয়ে দৈনন্দিন লড়াইয়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। পরবর্তী অধ্যায়ে আমরা শুনব সেই বাস্তবতার কথা, জানব কিভাবে উন্নয়নের জৌলুস বনাম নিত্যপণ্যের দামের লড়াই একটি সরকারকে ভেতর থেকে অন্তঃসার শূন্য করে দেয়। অধ্যায় ৪, উন্নয়নের মরীচিকা বনাম পেটের ক্ষুধা। রাজনীতিতে একটি গভীর সত্য আছে। মানুষ যখন জীবনযাত্রার সংকটে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তাদের ধৈর্য শক্তিতে রূপ নেয়। একজন শাসক যতই শক্তিশালী হন না কেন, তিনি যদি সাধারণ মানুষের জীবনধারণের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে সেই শাসনামল দীর্ঘস্থায়ী হওয়া কঠিন। ইতিহাসের সব বড় বড় পরিবর্তনের পেছনে কোনো না কোনোভাবে অর্থনীতির চাকা অচল হয়ে যাওয়ার গল্প থাকে। ১৯৫৪ সালে মুসলিম লীগের পতনের পেছনে অনেকেই শুধু ভাষা আন্দোলনকে একমাত্র কারণ মনে করেন,
কিন্তু আবুল মনসুর আহমদ তার বইয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছেন যা সচরাচর আলোচনায় আসে না। তা হল ভয়াবহ লবণ সংকট। 50-এর দশকে পূর্ব পাকিস্তানে লবণের দাম হঠাৎ আকাশচুম্বী হয়ে গিয়েছিল। যে লবণের দাম ছিল কয়েক পয়সা তা বেড়ে 16 টাকায় গিয়ে ঠেকেছিল। ভাবা যায়, গ্রামের সাধারণ মানুষ ভাতের সাথে একটু লবণ মেখে খাবে সেই সাধ্যও তাদের ছিল না। অথচ তৎকালীন নীতি নির্ধারকরা তখন করাচি আর ঢাকায় বসে বলছিলেন, এসব বিরোধীদের অপপ্রচার, দেশে লবণের কোনো অভাব নেই। মুসলিম লীগ নেতারা তখন জনগণকে পাকিস্তান সৃষ্টির গৌরবগাথা শোনাচ্ছিলেন। তারা বলছিলেন, আমরা স্বাধীন রাষ্ট্র দিয়েছি। কিন্তু সাধারণ মানুষ মনে মনে পাল্টা প্রশ্ন করেছিল, রাষ্ট্রের গৌরব দিয়ে কি করব যদি জীবন ধারণই অসম্ভব হয়ে পড়ে? এই যে শাসকের আদর্শিক বুলি আর জনগণের বাস্তব চাহিদা, এই দুয়ের মধ্যে যখন বিশাল ব্যবধান তৈরি হয়, তখনই জন্ম নেয় গভীর জনরোষ। এবার দৃষ্টি ফেরান 2024 সালের দিকে। বিগত সরকারের আমলে আমরা এক অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন দেখেছি। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এগুলো সবই দৃশ্যমান সত্য। কংক্রিটের এই বিশাল স্থাপনাগুলো দেখে মনে হতে পারত বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। কিন্তু এই উন্নয়নের উজ্জ্বল আলোর নিচেই ছিল এক দীর্ঘ ছায়া। সেই ছায়ার নাম অসহনীয় দ্রব্যমূল্য এবং বাজার সিন্ডিকেট। সরকার যখন জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান দেখাচ্ছিল, সাধারণ মানুষ তখন বাজারের তালিকায় কাটছাঁট করতে ব্যস্ত ছিল। নীতি নির্ধারকরা যখন মাথাপিছু আয়ের হিসাব দিচ্ছিল, তখন মধ্যবিত্ত মানুষ টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল একটু সস্তায় নিত্যপণ্য কেনার আশায়। 1954 সালের লবণ সংকট আর 2024 সালের বাজার সিন্ডিকেট, পার্থক্য কোথায়? মনস্তত্ত্বটা আসলে একই। মুসলিম লীগ সরকার লবণের দাম কমাতে ব্যর্থ হয়ে কৃত্রিম কারণ খুঁজেছিল, আর বিগত সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে না পেরে সাধারণ মানুষকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সংকটে থাকা মানুষ পরিসংখ্যান বোঝে না, তারা বোঝে তাদের পকেটের শূন্যতা। উন্নয়ন জরুরি, কিন্তু উন্নয়নের দোহাই দিয়ে যদি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার ও স্বস্তি কেড়ে নেওয়া হয়, তবে সেই উন্নয়নকে সাধারণ মানুষ মরীচিকা বা স্রেফ প্রদর্শনীর বস্তু মনে করে। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, মানুষের জীবন যখন সংকটাপন্ন থাকে, তখন বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতি তাদের কাছে পরিহাস বলে মনে হয়। 2024-এর জুলাই মাসে যখন ছাত্ররা রাস্তায় নামল, তখন তাদের সাথে সমাজের সব স্তরের মানুষ কেন যোগ দিয়েছিল? তারা কি সবাই শুধু একটি নির্দিষ্ট দাবির জন্য নেমেছিলেন? না, তারা নেমেছিলেন কারণ তাদের জীবনযাত্রার মান তলানিতে গিয়ে ঠেকেছিল। তারা দেখছিলেন একদল মানুষ অঢেল সম্পদের মালিক হচ্ছে, আর সাধারণ মানুষ দুবেলা অন্ন সংস্থানে হিমশিম খাচ্ছে। এই যে চরম অর্থনৈতিক বৈষম্য, এটাই ছিল জনরোষের প্রধান জ্বালানি। কোটা সংস্কার আন্দোলন ছিল সেই স্তূপীকৃত ক্ষোভে একটি আগুনের স্ফুলিঙ্গ মাত্র। মুসলিম লীগ যেমন বুঝতে পারেনি লবণের সামান্য দাম তাদের অস্তিত্ব সংকটে ফেলবে, আওয়ামী লীগও হয়তো অনুধাবন করতে পারেনি যে সিন্ডিকেটের কারসাজি আর আর্থিক খাতের বিশৃঙ্খলা তাদের উন্নয়নের সব অর্জনকে ম্লান করে দেবে। মানুষ উন্নয়ন চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় সামাজিক ন্যায় বিচার এবং বেঁচে থাকার নিশ্চয়তা। যখন শাসকরা মানুষের মৌলিক স্বস্তি দিতে পারে না, তখন মানুষ আর সেই শাসকদের উপর আস্থা রাখতে পারে না। কিন্তু শাসকরা যখন দেখেন অর্থনৈতিকভাবে তারা সফল হতে পারছেন না, তখন তারা টিকে থাকার জন্য শেষ পথ বেছে নেন। সেই পথটি হল ভীতি প্রদর্শন। তারা ভিন্ন মত দমন করতে শুরু করেন, তারা মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করতে চান। পরের অধ্যায়ে আমরা দেখব সেই অন্ধকার অধ্যায়টি, 1952 সালের স্মৃতি আর 2024 সালের ঘটনাবলী কিভাবে এক হয়ে মিশে গেছে ইতিহাসের পাতায়। শুনব ভিন্নমত দমন ও ভয়ের সংস্কৃতি ইতিহাস। অধ্যায় 5, ভিন্নমত দমন ও ভয়ের সংস্কৃতি, কালচার অফ ফিয়ার। নিকোলো মাকিয়াভেলি তার বিখ্যাত দ্য প্রিন্স বইয়ে লিখেছিলেন, শাসকের জন্য ভালোবাসার চেয়ে ভয়ের পাত্র হওয়া নিরাপদ। কিন্তু তিনি এটাও সতর্ক করেছিলেন, ভয় দেখানো হয়তো কৌশল হতে পারে, কিন্তু ঘৃণা অর্জন করা চরম বিপজ্জনক। ইতিহাসের অনেক শাসকই এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে ভুল করেন। তারা ভাবেন মানুষকে ভীত করে রাখলে তারা দীর্ঘকাল নিরাপদ থাকবেন,
তারা মনে করেন শক্তি প্রয়োগ করে ভিন্ন চিন্তাকে স্তব্ধ করে দেওয়া সম্ভব। 1954 সালের মুসলিম লীগ এবং 2024 সালের আওয়ামী লীগ উভয় দলই ক্ষমতার শেষ সময়ে এসে টিকে থাকার জন্য এই ভয়ের সংস্কৃতি বা কালচার অফ ফিয়ার বেছে নিয়েছিল। আসুন 1952 সালের দিকে তাকাই। তৎকালীন মুসলিম লীগ সরকার ভেবেছিল রাষ্ট্রভাষা বাংলার দাবি জানা করছে তারা রাষ্ট্রের সংহতির পরিপন্থী। প্রশাসন কঠোর নির্দেশ জারি করল, দমন করো। 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রফিক, শফিক, বরকতের আত্মত্যাগে রঞ্জিত হল। শাসকরা ভেবেছিল এই কঠোরতায় ছাত্ররা পিছু হটবে এবং আন্দোলন স্থিমিত হয়ে যাবে। কিন্তু কি ঘটল? সাধারণ মানুষ ভয় পাওয়ার বদলে আরও প্রবলভাবে জেগে উঠল। সেই আত্মত্যাগ থেকেই জন্ম নিল চেতনার প্রতীক শহীদ মিনার। সেই ঘটনাই 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের রাজনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়াল। ক্ষমতার অপব্যবহারের জবাব মানুষ দিয়েছিল ব্যালট বক্সে। এবার দৃশ্যপট 2024 সাল। বিগত শাসনের শেষ ভাগে আমরা এক ভিন্ন ধরনের ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের মতো কঠিন আইনের প্রয়োগে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানাতেও সাধারণ মানুষ দ্বিধাবোধ করত। অদৃশ্য চাপ আর আইনি হয়রানির মাধ্যমে একটিই উদ্দেশ্য হাসিল করতে চাওয়া হয়েছিল, জনমনে ভয় সৃষ্টি করা। নীতি নির্ধারকরা ভেবেছিলেন এই ভয়ের চাদরে ঢেকে রাখলে কেউ আর তাদের জবাবদিহিতার আওতায় আনবে না, কেউ আর অব্যবস্থাপনার হিসাব চাইবে না। কিন্তু ইতিহাসের শিক্ষা হল ভয়ের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। যখন মানুষের ধৈর্যের সীমা পেরিয়ে যায় তখন সেই ভয় অদম্য সাহসে রূপ নেয়। 2024-এর জুলাই মাসে যখন ছাত্ররা রাস্তায় নামল, তখন তাদের হাতে কোনো প্রথাগত শক্তি ছিল না, ছিল শুধু অসীম সাহস। রংপুরের আবু সাইদ যখন বুক পেতে দাঁড়িয়ে গেল, তখন আসলে সে একা ছিল না। সে ছিল বিগত 1.5 দশকের জমাটবদ্ধ ভীতির বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদ। তার সেই অকুতভয় অবস্থান শাসকের সাজানো ভয়ের সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। 1952 সালে মুসলিম লীগ ছাত্রদের ভিন্ন মতাদর্শী বা অন্য রাষ্ট্রের অনুচর বলে আখ্যা দিয়েছিল, আর 2024 সালে সরকার ছাত্রদের ওপর অত্যন্ত আপত্তিকর তকমা লাগিয়ে তাদের আবেগে আঘাত করেছিল। ইতিহাসের কি অদ্ভুত মিল! যখনই কোনো নেতৃত্ব ভিন্ন মত সহ্য করতে পারে না, তখনই তারা বিরোধীদের গায়ে একটি নেতিবাচক তকমা লাগিয়ে দেয়। তারা নিজেদের এই বলে সান্ত্বনা দেয় যে আমরা তো স্থিতিশীলতার শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু তারা ভুলে যায় যাদের বিরুদ্ধে তারা কঠোর হচ্ছে তারা এদেশেরই নাগরিক, কারো সন্তান বা ভাই। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, দমন পীড়নের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতা রক্ষা করা গেলেও স্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। 1952 সালের সেই ক্ষত মুছতে পারেনি মুসলিম লীগ। 1954 সালে জনগণ গণতান্ত্রিকভাবে তাদের প্রত্যাখ্যান করেছিল। আজ প্রশ্ন উঠেছে, 2024-এর জুলাইয়ের সেই স্মৃতি কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সহজে মুছে যাবে? শত শত পরিবারের আর্তনাদ আর অগণিত ছাত্রের ত্যাগ, এই বাস্তবতা কি কোনো দৃশ্যমান উন্নয়ন দিয়ে ঢাকা সম্ভব? ভয় দেখিয়ে হয়তো সাময়িকভাবে নীরবতা বজায় রাখা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জয় করা যায় না। আর যে দল মানুষের মন থেকে সরে যায়, সেই দল সময়ের পরিক্রমায় গুরুত্বহীন হয়ে পড়তে বাধ্য। শাসকরা যখন রাজপথের নিয়ন্ত্রণ হারায়, তখন তারা চেষ্টা করে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে। তারা তথ্যের অবাধ প্রবাহ রোধ করে সত্য আড়াল করার চেষ্টা করে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে বাইরের পৃথিবী প্রকৃত ঘটনা জানতে না পারে। পরের অধ্যায়ে আমরা উন্মোচন করব সেই তথ্য নিয়ন্ত্রণের জাল। শুনব তথ্য নিয়ন্ত্রণ ও সত্য আড়াল করার ব্যর্থ চেষ্টা। জানব কিভাবে গুজব এবং ধ্রুব সত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। অধ্যায় 6, তথ্য নিয়ন্ত্রণ ও সত্য আড়াল করার ব্যর্থ চেষ্টা। জোসেফ গোয়েবেলস, যিনি হিটলারের প্রচারযন্ত্রের মূল কারিগর ছিলেন, একটি কথা বলতেন, একটি মিথ্যাকে 10 বার বললে তা সত্য মনে হতে পারে, কিন্তু সত্যকে 1000 বার কবর দিলেও তা একদিন উন্মোচিত হবেই। শাসকরা প্রায়ই মনে করেন গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারলেই বুঝি জনমত নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা ভাবেন যদি সংবাদ মাধ্যমে সবকিছু স্বাভাবিক দেখানো হয়, তবে মানুষ বাস্তবতা ভুলে যাবে।
1954 সালের মুসলিম লীগ এবং 2024 সালের আওয়ামী লীগ উভয় দলই তাদের শাসনকালের অন্তিম মুহূর্তে সত্য আড়াল করার এই ঝুঁকিপূর্ণ পথে হেঁটেছিল। চলুন ফিরে যাই 1952 সালে। ভাষা আন্দোলনের সময় যখন ঢাকার রাজপথে রক্ত ঝরল, তখন মুসলিম লীগ সরকার কি করেছিল? তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করল ঢাকায় তেমন কিছুই হয়নি, স্রেফ কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল মাত্র। সে সময়ের কিছু সরকারপন্থী পত্রিকা অত্যন্ত নগ্নভাবে মিথ্যা সংবাদ ছেপেছিল। তারা ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনকে বাইরের দেশের ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। নীতি নির্ধারকরা ভেবেছিলেন রাজধানীর খবর হয়তো মফস্বলে পৌঁছবে না, কিন্তু তখন ছিল ইত্তেফাক এবং সংবাদের মতো নির্ভীক সংবাদপত্রের যুগ। তফাজল হোসেন মানিক মিয়ার মতো সাংবাদিকরা তার কলমে সরকারের প্রকৃত রূপ উন্মোচন করে দিচ্ছিলেন। সরকার যতই ধাঁপাচাপা দিতে চেয়েছে, লোকমুখে সত্য ততই বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে। একটা সময়ে মানুষ সরকারি প্রচারণায় আস্থা হারালো। তারা রাষ্ট্রীয় খবরের চেয়ে চায়ের দোকানের গুঞ্জনকে বেশি বিশ্বাস করতে শুরু করল। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, যখন জনগণ সরকারের দেওয়া তথ্যে বিশ্বাস হারায়, তখন সেই শাসনের অবসান কেবল সময়ের ব্যাপার মাত্র। এবার দেখা যাক 2024 সালের জুলাই। 18 জুলাই 2024 বাংলাদেশ হঠাৎ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইন্টারনেট শাটডাউন। তৎকালীন প্রশাসন ভেবেছিল ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করে দিলেই বুঝি সব সমস্যা মিটে যাবে। ফেসবুক, ইউটিউব সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হলো। তারা ভেবেছিলেন বাইরের পৃথিবী জানবে না বাংলাদেশে কি ঘটছে, এমনকি দেশের মানুষও জানবে না পাশের এলাকায় কি হচ্ছে। টেলিভিশনের পর্দায় তখন বারবার স্থাপনার ক্ষয়ক্ষতির দৃশ্য দেখানো হচ্ছিল, অথচ রাজপথে ঝরছিল অগণিত মানুষের রক্ত। টকশোতে একপক্ষীয় আলোচনা চলছিল, অথচ হাসপাতালগুলোর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। এই যে মিডিয়া রিয়ালিটি বা বাস্তবতার মধ্যে আসমান জমিন ফারাক, এটাই ছিল নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল। যোগাযোগ বিচ্ছিন্ন করার ফলে কি হলো? মানুষ একপাক্ষিক খবর দেখা বন্ধ করে দিল। তারা তথ্য পাওয়ার জন্য বিকল্প পথ বা ভিপিএন খুঁজতে লাগল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে ঝুঁকল। আর সবচেয়ে বড় কথা, তথ্যহীনতার সুযোগে গুজব চারিদিকে ছড়িয়ে পড়ল। সরকার চেয়েছিল সত্য লুকাতে, কিন্তু উল্টো এমন সব খবর ছড়িয়ে পড়ল যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলল। 1954 সালে মানুষ যেমন মুসলিম লীগের মুখপত্র পত্রিকাগুলো বর্জন করেছিল, 2024 সালে মানুষ তেমনি সরকারের আজ্ঞাবহ মনে হওয়া চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিল। কেন? কারণ গণমাধ্যম যখন দর্পণ না হয়ে কেবল শাসকের লাউডস্পিকার হয়ে যায়, তখন মানুষ সেই মাধ্যমকে আর নিজের মনে করে না। সত্য হল প্রবাহমান নদীর মতো। আপনি একে চিরকাল আড়াল করে রাখতে পারবেন না। কোনো না কোনো পথে তা বেরিয়ে আসবেই। 1952 সালে ভাষা শহীদদের সংখ্যা আড়াল করার চেষ্টা সফল হয়নি। 2024 সালেও তথ্যের ওপর ডিজিটাল নিয়ন্ত্রণ আরোপ করে সত্যকে আটকে রাখা যায়নি। আজকের যুগে প্রতিটি মোবাইল ফোন এক একটি সংবাদ মাধ্যম, প্রতিটি সচেতন নাগরিকই এক একজন পর্যবেক্ষক। শাসকরা ভুলে গিয়েছিলেন যে আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। এখানে অন্ধকার করে দিয়ে বাস্তবতা আড়াল করা সম্ভব নয়। এই তথ্য নিয়ন্ত্রণ এবং সত্য গোপনের চেষ্টা সরকারের প্রতি জনগণের যে সামান্য বিশ্বাস অবশিষ্ট ছিল, তাকে চূড়ান্ত অনাস্থায় রূপান্তর করেছিল। মানুষ বুঝে গিয়েছিল নেতৃত্ব আসলে সত্যকে ভয় পাচ্ছে, আর যখন কোনো শক্তি জনগণকে ভয় পায়, তখন তাদের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটি দল যার ভিত্তি তৃণমূলের গভীরে ছিল, তারা কেন বুঝতে পারল না যে মাটি সরে যাচ্ছে? কারণ তারা তাদের মূল শক্তি তৃণমূল বা সাধারণ কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরের অধ্যায়ে আমরা শুনব সেই বিষাদময় চ্যুতি, জানব তৃণমূল থেকে বিচ্ছিন্নতা, কিভাবে হাইব্রিড নেতৃত্ব আর সুবিধাবাদীরা দলের আদর্শিক কর্মীদের সরিয়ে দিয়ে শক্তিশালী সংগঠনকে একটি ভঙ্গুর দেয়ালে পরিণত করেছিল। অধ্যায় 7, তৃণমূল থেকে বিচ্ছিন্নতা, ডিসকানেকশন ফ্রম রুটস। একটি রাজনৈতিক দল হল একটি বিশাল বট গাছের মতো। মাটির নিচে তার শেকড় যত গভীরে যাবে, ঝড়ের সময় সে তত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এই শেকড়ের নাম হল তৃণমূল বা রুট লেভেল। কিন্তু ইতিহাস বলে
ক্ষমতার দীর্ঘস্থায়ী স্বাদ পেলে দলের নীতি নির্ধারকরা অনেক সময় মাটির নিচের শেকড়কে অবহেলা করে ওপরের ডালপালার বাহ্যিক জৌলুস বাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। তারা ভুলে যান শেকড় ছাড়া ডালপালা কখনো দীর্ঘস্থায়ী হয় না। 1954 সালের মুসলিম লীগ এবং 2024 সালের আওয়ামী লীগ উভয় দলের পতনের পটভূমি রচিত হয়েছিল এই তৃণমূলকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে। আবুল মনসুর আহম্মদ তার গ্রন্থে মুসলিম লীগের সাংগঠনিক পতনের এক বিষাদময় চিত্র এঁকেছেন। তিনি লিখেছেন, পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগের নেতারা সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া কমিয়ে দিলেন। তারা আভিজাত্যের বৃত্তে বন্দী হয়ে পড়লেন। গ্রামের যে নিবেদিত প্রাণ কর্মীটি একসময় নিজের সামর্থ্য বিলিয়ে দিয়ে দল করত, তাকে নেতারা আর চিনতে পারতেন না। নীতি নির্ধারকদের ড্রয়িং রুমে জায়গা পেল প্রভাবশালী আমলা আর সুবিধাবাদী গোষ্ঠী, আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকত সেই ত্যাগী কর্মীটি যার কাঁধে ভর করেই এই নেতারা ক্ষমতায় পৌঁছেছিলেন। 1954 সালের নির্বাচনের দিন কি হল? মুসলিম লীগ নেতারা দেখলেন ভোট কেন্দ্রে তাদের পক্ষে কাজ করার মতো লোক নেই। যাদের তারা দীর্ঘদিন অবহেলা করেছেন সেই কর্মীরা নির্বাচনের দিন আর সক্রিয় হলেন না। তারা ভাবলেন, যাদের জন্য ত্যাগ স্বীকার করলাম তারাই যদি আমাদের মূল্যায়ন না করেন, তবে এই বিপর্যয়ে আমরা কেন দায় নেব? ফলে মুসলিম লীগের মতো বিশাল সংগঠন নির্বাচনের দিন কার্যত একটি অভিভাবকহীন প্রতিষ্ঠানে পরিণত হল। এবার 2024 সালের আওয়ামী লীগের দিকে তাকান। এই দলটির মূল শক্তি ছিল এর তৃণমূল সংগঠন, কিন্তু টানা 15 বছর ক্ষমতায় থাকার ফলে দলটির ভেতরে এক নতুন শ্রেণীর আধিপত্য তৈরি হল, যাদের সাধারণ কর্মীরা সুবিধাবাদী বা হাইব্রিড বলে অভিহিত করেন। দলের ত্যাগী নেতারা যারা দুঃসময় দলের হাল ধরেছিলেন, তারা ধীরে ধীরে নীতি নির্ধারণী পর্যায় থেকে দূরে সরে গেলেন, আর সামনের সারিতে চলে এলেন বিত্তশালী ব্যবসায়ী এবং সাবেক আমলারা। যারা একসময় দলের আদর্শের বিরোধিতা করত, প্রভাবের জোরেই তারাই হয়ে গেল দলের কর্ণধার। নেতারা কর্মীদের চেয়ে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের উপর অতি নির্ভরশীল হয়ে পড়লেন। তারা ভাবলেন, প্রশাসন তো আছেই, সাধারণ কর্মীদের আর প্রয়োজন কি? এই কৌশলটিই ছিল আত্মঘাতী। 5ই আগস্ট 2024 যখন গণভবনের দিকে জনস্রোত ধেয়ে আসছিল, তখন আওয়ামী লীগের সেই অগণিত কর্মী বাহিনীকে রাজপথে দেখা গেল না। যে নেতারা এতদিন গণমাধ্যমে হুঙ্কার দিচ্ছিলেন, তাদেরও খুঁজে পাওয়া গেল না। কেন? কারণ সুবিধাবাদীরা আসে কেবল সুসময়ের সুফল ভোগ করতে, সংকটে লড়াই করতে নয়। আর আদর্শিক কর্মীরা, তারা তো অনেক আগেই অভিমান আর অবহেলায় দূরে সরে গিয়েছেন। মুসলিম লীগের পতন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারেনি। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, পরগাছা দিয়ে কখনো বাগান সাজানো যায় না। ঝড়ের দিনে পরগাছা সবার আগে বিলীন হয়ে যায়। আওয়ামী লীগও তাদের সংগঠনকে এমন কিছু মানুষ দিয়ে সাজিয়েছিল যাদের দলের আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থ ছিল বড়। তাই যখন উত্তাল সময় এলো, তখন সেই বিশাল রাজনৈতিক কাঠামোটি ভেঙে পড়তে সময় লাগল মাত্র কয়েক ঘণ্টা। নেতৃত্ব হয়তো নিরাপদ আশ্রয়ে পৌঁছেতে পেরেছেন, কিন্তু তৃণমূলের সেই সাধারণ কর্মীটি, তাদের চরম অনিশ্চয়তা ও জনরোষের মুখে পড়তে হল। এই দায় কি নীতি নির্ধারকরা নেবেন, নাকি 1954 সালের মুসলিম লীগ নেতাদের মতো তারাও কর্মীদের ওপর দোষারোপ করবেন? দল যখন তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়, তখন তার নৈতিক মৃত্যু ঘটে। 1954 সালে মুসলিম লীগের পতন হয়েছিল সাংগঠনিকভাবে, আর 2024 সালে আওয়ামী লীগের সংকট দেখা দিল আদর্শিক ও নৈতিক জায়গায়। কিন্তু আদর্শের কথা যখন এলো, তখন আরেকটি বড় বিষয় সামনে আসে। তা হল পরিচয় ও তকমার রাজনীতি। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে বিভিন্ন ট্যাগ বা তকমা দিয়ে দমন করার কৌশল পতনের আরেকটি বড় কারণ। পরের অধ্যায়ে আমরা উন্মোচন করব সেই সংবেদনশীল বিষয়টি। শুনব তকমা ও বিভাজনের রাজনীতি একটি আত্মঘাতী কৌশল। জানব কেন রাজনৈতিক প্রতিপক্ষকে দেশবিরোধী বা বিশেষ কোনো তকমা দেওয়া শেষ পর্যন্ত বুমের্যাং হয়ে ফিরে আসে। অধ্যায় 8, ধর্ম ও রাজনীতির অপব্যবহার, মিসইউজ অফ রিলিজন অ্যান্ড পলিটিক্স। রাজনীতিতে যখন কোনো নেতৃত্ব যুক্তি দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখন তারা একটি সহজ কিন্তু ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। সেই পথটি হল ট্যাগিং বা তকমা দেওয়ার রাজনীতি। প্রতিপক্ষের উপর এমন একটি নেতিবাচক তকমা সেটে দেওয়া হয়
যাতে জনমনে তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব 1954 সালের মুসলিম লীগ এবং 2024 সালের আওয়ামী লীগ উভয় দলই অস্তিত্ব রক্ষায় জনগণের দুটি গভীর আবেগকে ব্যবহার করেছিল। মুসলিম লীগ ব্যবহার করেছিল ধর্মীয় আবেগ, আর আওয়ামী লীগ ব্যবহার করেছিল মুক্তিযুদ্ধের চেতনা। প্রথমে 1954 সালের দিকে তাকানো যাক। মুসলিম লীগ নেতারা যখন দেখলেন তাদের জনপ্রিয়তা তলানিতে, তখন তারা প্রচার করতে শুরু করলেন ধর্মীয় সত্তা বিপন্ন। তারা বললেন, মুসলিম লীগ হেরে গেলে রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়বে। যুক্তফ্রন্টের নেতাদের তারা ভিন্ন মতের অনুসারী বা রাষ্ট্রের শত্রু হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করলেন। আবুল মনসুর আহমদ তার গ্রন্থে লিখেছেন, মুসলিম লীগ নেতাদের এই আবেগ সর্বস্ব প্রচারণায় সাধারণ মানুষ প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়েছিল, কিন্তু অচিরেই তারা বুঝতে পারলেন এটি আসলে জনকল্যাণ নয়, বরং প্রশাসনিক ব্যর্থতা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আড়াল করার একটি কৌশল মাত্র। সাধারণ মানুষ তখন পাল্টা প্রশ্ন তুলল, জীবনযাত্রার সংকটের সাথে এই আবেগের সম্পর্ক কোথায়? যখন ন্যূনতম চাহিদা পূরণ হচ্ছে না, তখন কেন এই ভীতি প্রদর্শন? পবিত্র আবেগকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার ফলে 1954 সালে জনগণ মুসলিম লীগকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করল। এবার 2024-এর প্রেক্ষাপটে আসা যাক। বিগত 1.5 দশকে রাজনৈতিক পরিমণ্ডলে একটি মহান আবেগকে বিশেষ কৌশলে ব্যবহার করা হয়েছিল, তা হল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় অহংকার, কিন্তু দীর্ঘ সময় ধরে এই চেতনাকে ভিন্ন মত দমনের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের চেষ্টা লক্ষ্য করা গেছে। কেউ যদি শাসনের কোনো ত্রুটি বা দুর্নীতির সমালোচনা করত, তাকেই সরাসরি নেতিবাচক তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা চলত। এই তকমার রাজনীতি বা ট্যাগিং পলিটিক্সের চূড়ান্ত প্রতিফলন আমরা দেখলাম 2024-এর জুলাই মাসে, যখন নীতি নির্ধারণী পর্যায় থেকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর একটি অত্যন্ত সংবেদনশীল ও নেতিবাচক শব্দ প্রয়োগ করা হল, তখন বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটল। শিক্ষার্থীরা চরমভাবে অপমানিত বোধ করল। তারা সেই শব্দটিকে শাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদের ভাষায় রূপান্তর করল। এটি ছিল রাজনীতির ইতিহাসের এক অনন্য সাইকোলজিক্যাল মুভমেন্ট। যে শব্দটি দীর্ঘকাল ধরে ঘৃণার প্রতীক ছিল, শিক্ষার্থীরা সেই শব্দটির প্রয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথে নেমে এলো। তারা বুঝিয়ে দিলেন, যদি আমাদের ন্যায্য অধিকারের কথা বলার জন্য আমাদের বিশেষ তকমা দেওয়া হয়, তবে আমরা সেই তকমাকেই প্রতিবাদের শক্তি হিসেবে গ্রহণ করলাম, কিন্তু আমরা কোনো অযৌক্তিক কর্তৃত্ব মানব না। মুসলিম লীগ যেমন ধর্মের দোহাই দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করতে পারেনি, আওয়ামী লীগও চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে শেষ রক্ষা করতে পারল না। কারণ জাতীয় চেতনা বা ইতিহাস কোনো নির্দিষ্ট দলের ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের। যখন কোনো সংবেদনশীল শব্দ নির্বিচারে ব্যবহার করা হয়, তখন তা তার নৈতিক গুরুত্ব হারিয়ে ফেলে। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, পবিত্র বিষয়কে যখন সংকীর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন সেই পবিত্রতার শক্তিতেই নীতি নৈতিকতাহীন নেতৃত্বের পতন ত্বরান্বিত হয়। ধর্ম পরম শ্রদ্ধেয়, মুক্তিযুদ্ধ পরম গৌরবের। মুসলিম লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তিতে রূপান্তর করার চেষ্টা করে জনবিচ্ছিন্ন হয়েছে। ইতিহাসের শিক্ষা হল, জনগণের মৌলিক চাহিদা আর আত্মসম্মানকে অবজ্ঞা করে কোনো স্লোগান দিয়েই ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। এই তকমার রাজনীতি সমাজকে বিভক্ত করে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিভাজনের দেয়াল ধসে পড়ল। তবে এই পতন একদিনে হয়নি, এর পেছনে ছিল এক দীর্ঘ নাটকীয়তা। 1954 সালের নির্বাচনের দিন এবং 2024 সালের 5ই অগস্টের ঘটনার মধ্যে আছে এক অভাবনীয় ঐতিহাসিক মিল। পরের অধ্যায়ে আমরা শুনব সেই চূড়ান্ত সময়ের গল্প। শুনব 1954 নির্বাচন, একটি নীরব বিপ্লব। জানব কিভাবে পরিবর্তনের আগের মুহূর্ত পর্যন্ত শাসকরা অনুধাবন করতে পারেননি যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। অধ্যায় 9, 1954 নির্বাচন, একটি নীরব বিপ্লব, দ্য সাইলেন্ট রেভলিউশন অফ 1954। রাজনীতিতে নীরবতা সবসময় সম্মতির লক্ষণ নয়। কখনো কখনো এই নীরবতাই হয় কোনো প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। 1954 সালের মার্চ মাস, পূর্ব পাকিস্তান জুড়ে তখন নির্বাচনের আমেজ, কিন্তু সেই আমেজের আড়ালে লুকিয়েছিল এক অদ্ভুত রহস্য। একদিকে মুসলিম লীগ, ক্ষমতার দাপট আর সম্পদের কোনো অভাব নেই, বড় বড় প্যান্ডেল, মাইক আর লরি ভর্তি কর্মী।
তাদের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত। অন্যদিকে যুক্তফ্রন্ট, শেরে বাংলা, ভাসানী আর সোহরাওয়ার্দীর জোট। তাদের পকেটে অর্থ নেই, বড় প্রচারণার সুযোগ নেই, এমনকি পোস্টার ছাপানোর সাধারণ সরঞ্জামও নেই। তারা গ্রামে গ্রামে পায়ে হেঁটে বা গরুর গাড়িতে চড়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন। মুসলিম লীগ নেতারা তখন বিদ্রূপ করে বলতেন, বিরোধীরা তো নিজেদের জামানতও রক্ষা করতে পারবে না। এদেশের মানুষ আমাদের মাধ্যমেই স্বাধীনতা পেয়েছে, তারা আমাদেরই ভোট দেবে। আবুল মনসুর আহমদ তার গ্রন্থে এক চমৎকার ঘটনার বর্ণনা দিয়েছেন। নির্বাচনের কয়েকদিন আগে মুসলিম লীগের এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় বিশাল জনসভা করলেন। হাজার হাজার লোক এলো, মন্ত্রীর বক্তৃতা শুনল, হর্ষধ্বনি দিল। মন্ত্রী সাহেব অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে নীতি নির্ধারকদের জানালেন, আমার জয় নিশ্চিত, জনগণ আমাকে বিপুলভাবে সমর্থন জানাচ্ছে। কিন্তু ভোটের দিন কি হল? 1954 সালের 8 থেকে 12 মার্চ এই কয়েকটা দিন ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে বড় চমক। সাধারণ মানুষ শাসকদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। গ্রামের সাধারণ কৃষক, জেলে, মজুর তারা ভোট কেন্দ্রে এলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ালেন। তাদের মুখে কোনো কথা নেই। মুসলিম লীগের প্রতিনিধিরা ভাবলেন, এরাই তো আমাদের সমর্থক। কিন্তু যখন ব্যালট পেপার হাতে পেলেন, তখন সেই নীরব মানুষগুলো তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার জবাব দিলেন একটি মাত্র সিল দিয়ে। তারা রায় দিলেন নৌকা প্রতীকের পক্ষে। গণনা শুরু হওয়ার পর দৃশ্যপট বদলে গেল। প্রথম খবর এলো, খোদ প্রধানমন্ত্রী নুরুল আমিন পরাজিত হয়েছেন একজন তরুণ ছাত্র নেতার কাছে। এরপর এক এক করে খবর আসতে লাগল, প্রভাবশালী মন্ত্রীরা হারছেন, সাংসদ সদস্যরা হারছেন। শুধু হারছেনই না, অনেকের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে গেল। 237টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ পেল মাত্র 9টি আসন। ভাবা যায়, যে দল রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিয়েছিল, ক্ষমতায় থাকা অবস্থায় সেই দল 223টি আসনে পরাজিত হল। এটি কেবল সাধারণ পরাজয় ছিল না, এটি ছিল একটি দীর্ঘস্থায়ী শাসনের রাজনৈতিক সমাপ্তি। জনগণ প্রমাণ করে দিল, অর্থ দিয়ে জনসভা করা যায়, কিন্তু গণমানুষের রায় কেনা যায় না। জনগণ সরকারি সুবিধা গ্রহণ করলেও তাদের প্রকৃত আনুগত্য ছিল পরিবর্তনের পক্ষে। একেই বলা হয় নীরব বিপ্লব। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, জনগণ যখন কাউকে অন্তর থেকে গ্রহণ করে, তখন তাকে সর্বোচ্চ সম্মান দেয়, আর যখন কারো উপর আস্থা হারায়, তখন তাকে চরমভাবে প্রত্যাখ্যান করে। কিন্তু সেই প্রত্যাখ্যানের চূড়ান্ত মুহূর্ত আসার আগ পর্যন্ত তারা বুঝতে দেয় না যে ভেতরে কতটা ক্ষোভ জমা হয়েছে। নীতি নির্ধারকরা ভুল করেছিলেন। তারা জনগণের এই নীরবতাকে আনুগত্য মনে করেছিলেন। তারা ভেবেছিলেন, মানুষ প্রতিবাদ করছে না মানেই মানুষ সন্তুষ্ট আছে। কিন্তু মানুষ নীরব ছিল, কারণ তারা সঠিক সুযোগের অপেক্ষা করছিল। ব্যালট পেপার ছিল তাদের সেই পরিবর্তনের অস্ত্র। 1954 সালে পরিবর্তন এসেছিল ব্যালটের মাধ্যমে, কারণ তখনও সাধারণ মানুষের মনে বিশ্বাস ছিল যে ভোটের মাধ্যমে অধিকার আদায় সম্ভব। কিন্তু যখন গণতান্ত্রিক পরিবর্তনের পথ সংকুচিত হয়ে যায়, যখন মানুষ দেখে যে স্বাভাবিক প্রক্রিয়ায় আর কাজ হচ্ছে না, তখন কি হয়? তখন বিপ্লব আর নীরব থাকে না, তখন তা হয়ে ওঠে উত্তাল ও অপ্রতিরোধ্য। 70 বছর পর 2024 সালে বাংলাদেশের মানুষ আর প্রথাগত লাইনে দাঁড়ানোর সুযোগ পায়নি। তারা দাঁড়িয়েছিল কঠিন বাস্তবতার সামনে। পরের অধ্যায়ে আমরা শুনব সেই গণবিস্ফোরণের ইতিহাস, যেখানে ব্যালট পেপার নয়, বরং অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে লেখা হয়েছে নতুন ইতিহাস। শুনব 2024 জুলাই, প্রতিরোধের দিনলিপি। অধ্যায় 10, 2024 জুলাই, প্রতিরোধের দিনলিপি। জন এফ কেনেডি বলেছিলেন, যারা শান্তিপূর্ণ পরিবর্তনের পথ রুদ্ধ করে দেয়, তারা উত্তাল পরিস্থিতিকে অনিবার্য করে তোলে। 1954 সালে মানুষ অধিকার আদায় করেছিল ব্যালট পেপারে সিল মেরে, কারণ তখনও মানুষের বিশ্বাস ছিল যে ভোটের মাধ্যমে শাসনের পরিবর্তন সম্ভব। কিন্তু 2024 সালে, যখন দীর্ঘ সময় ধরে মানুষের ভোটাধিকার হরণের অভিযোগ উঠল, তখন সাধারণ মানুষ অনুধাবন করল, স্বাভাবিক পন্থায় হয়তো আর পরিবর্তন আসবে না। আর ইতিহাস বলে, যখন গণতান্ত্রিক পথ সংকুচিত হয়ে যায়, তখন ইতিহাসের নিয়ম মেনেই জন্ম নেয় রাজপথের লড়াই। জুলাই 2024,
বাংলাদেশের ইতিহাসে এমন জুলাই আর কখনো আসেনি। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন, আকাশ বাতাস ভারী। ঢাকার রাজপথ দেখে মনে হচ্ছিল কোনো এক চরম অস্থিরতার ক্ষেত্র। আন্দোলন শুরু হয়েছিল সামান্য একটি দাবি নিয়ে, কোটা সংস্কার। সরকার যদি ১৯৫৪ সালের মুসলিম লীগের মতো অনড় অবস্থানে না থাকত, তবে হয়তো আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব ছিল। কিন্তু তারা বেছে নিল কঠোরতার সেই পুরনো পথ, দমনপীড়ন। ১৬ই জুলাই, রংপুর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে একা দাঁড়িয়েছিল একটি সাহসী তরুণ, নাম আবু সাইদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দিকে অবস্থান নিল। সাধারণ যুক্তিতে সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন ছিল, কিন্তু সে তার ২ হাত প্রসারিত করে বুক পেতে দিল। তার সেই প্রসারিত হাত যেন বলছিল, ন্যায্য দাবির সামনে কোনো ভয় কাজ করে না। আবু সাইদের সেই আত্মত্যাগ কেবল একজনের লড়াই ছিল না, এটি হয়ে উঠল দেশের কোটি কোটি মানুষের বিবেকের তাড়না। মুহূর্তের মধ্যে একটি সাধারণ আন্দোলন রূপ নিল এক বিশাল গণ অভ্যুত্থানে। জুলাইয়ের সেই দিনগুলো ছিল অত্যন্ত উদ্বেগজনক। যোগাযোগ বিচ্ছিন্ন, চারদিকে সংঘাত আর হাহাকার। তথ্যের অভাবে কেউ জানত না পাশের এলাকায় কি ঘটছে। হাসপাতালগুলোতে ছিল আর্তনাদ। নীতি নির্ধারকরা ভেবেছিলেন এই কঠোর অবস্থানে হয়তো আন্দোলন স্থিমিত হয়ে যাবে, কিন্তু তারা ১৯৫৪ সালের মুসলিম লীগের ইতিহাসের পাঠ ভুলে গিয়েছিলেন। আবুল মনসুর আহমদ লিখেছিলেন, জনরোষ হল নদীর স্রোতের মতো, বাঁধ দিয়ে কিছুক্ষণ আটকে রাখা যায়, কিন্তু যখন সেই বাঁধ ভাঙে তখন তা সব কিছু প্লাবিত করে দেয়। অগস্টের শুরুতেই সেই বাঁধ ভাঙল। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, একটিই দাবি, একটিই লক্ষ্য। এই অবস্থানে তখন আর কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যানারের প্রয়োজন হল না। রিকশা চালক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী সবাই এক কাতারে নেমে এলেন। ৫ই আগস্ট, এক অভূতপূর্ব পদযাত্রা। পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা গেছে যে প্রতিকূলতার সামনে হাজার হাজার মানুষ এভাবে অকুতোভলে হয়ে এগিয়ে যাচ্ছে। কোনো বাধা বা কারফিউ জনগণের সেই প্রবল স্রোতকে রুখতে পারল না। দুপুর ২টো, গণভবন। যে ভবনটি ছিল ক্ষমতার কেন্দ্রের প্রতীক, মুহূর্তের মধ্যে তা হয়ে গেল সাধারণ মানুষের। বিশ্ব দেখল কোনো শাসনই চিরস্থায়ী নয়। জনদাবির সামনে ক্ষমতাকেও নতি স্বীকার করতে হয়। ১৯৫৪ সালে মুসলিম লীগ পরাজিত হয়েছিল নির্বাচনের দিনে, আর ২০২৪ সালে সেই শাসনের সমাপ্তি ঘটল উত্তাল জনস্রোতের মুখে। পার্থক্য একটাই, ১৯৫৪ সালে পরিবর্তন এসেছিল ব্যালট পেপারে, আর ২০২৪ সালে সেই পরিবর্তন এলো অগণিত মানুষের আত্মত্যাগ আর রাজপথের প্রতিরোধের মধ্য দিয়ে। এই ইতিহাস আমাদের কি শিক্ষা দিল? শিক্ষা একটাই, জনগণকে অবজ্ঞা করা এবং তাদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দেওয়া নেতৃত্বের জন্য চরম ভুলের নাম। যে জনগণ ১৯৫৪ সালে পরিবর্তনের সূচনা করেছিল, সেই জনগণই ২০২৪ সালে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। প্রতীক পাল্টেছে, সময় পাল্টেছে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তি অপরিবর্তিত রয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই পতনের পর কি? ১৯৫৪ সালের পর মুসলিম লীগ আর ঘুরে দাঁড়াতে পারেনি, ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়েছে। আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতারা এখন আত্মগোপনে, তাদের ভবিষ্যৎ কি? তারা কি আবার মূলধারার রাজনীতিতে ফিরতে পারবেন, নাকি তারাও ইতিহাসের বিস্মৃতির অতলে হারিয়ে যাবেন? পরের অধ্যায়ে আমরা বিশ্লেষণ করব সেই ভবিষ্যৎ সম্ভাবনা, জানব পতনের পরবর্তী দৃশ্যপট। ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই দলটির পুনরুত্থান নাকি বিলীন হওয়া নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে। অধ্যায় ১১, পতনের পরের দৃশ্য। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, বিজয়ীর অনেক বন্ধু থাকে, কিন্তু বিজিতের কোনো বন্ধু থাকে না। ক্ষমতা থেকে পতনের পর শাসকরা হঠাৎ আবিষ্কার করেন পৃথিবীটা তাদের জন্য বড্ড ছোট হয়ে গেছে। যে পৃথিবীটা গতকালও তাদের হাতের মুঠোলি ছিল, আজ সেখানে তাদের স্বস্তিতে অবস্থান করার মতো ১ ইঞ্চি জায়গাও নেই। ১৯৫৪ সালের নির্বাচনের পরের দৃশ্যটি ছিল অত্যন্ত করুণ। আবুল মনসুর আহমদ তার গ্রন্থে লিখেছেন, নির্বাচনের ফলাফলের পর মুসলিম লীগের প্রভাবশালী নেতারা যেন দৃশ্যপট থেকে উধাও হয়ে গিয়েছিলেন। যে নেতারা আগে অত্যন্ত আড়ম্বরের সাথে রাজপথ দিয়ে যেতেন, তারা তখন লোকচক্ষুর আড়ালে চলাফেরা করতে শুরু করলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নুরুল আমিনের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়।
তিনি নিজের নির্বাচনী এলাকাতেই জনরোষের কারণে যেতে পারতেন না। রাজনৈতিকভাবে তিনি এতটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন যে পূর্ব পাকিস্তানে অবস্থান করার নৈতিক সাহস হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত তিনি পশ্চিম পাকিস্তানে আশ্রয় নেন এবং সেখানেই তার জীবনের অবসান ঘটে। নিজের জন্মমাটিতে তার শেষ শয্যাটুকু জুটল না। ভাবা যায়, যে দলটি একটি স্বাধীন রাষ্ট্র গঠনের নেতৃত্বে ছিল, সেই দলের প্রধান নেতাদের নিজের দেশেই ঠাঁই হল না। কেন? কারণ তারা জনমতের সাথে দূরত্ব তৈরি করেছিলেন। এবার 2024-এর 5ই আগস্টের পরের দৃশ্যটি দেখুন। গণভবন থেকে বিদায়ের পর কি ঘটল? বিগত 1.5 দশক ধরে যারা দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন, যারা আত্মবিশ্বাসের সাথে বলতেন যে তাদের কোনো বিকল্প নেই, আজ তারা কোথায়? কেউ সীমান্ত পাড়ি দিচ্ছেন, কেউ বা বিদেশের মাটিতে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন, আর যারা যেতে পারেননি তারা আজ বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন। তাদের সেই বিশাল সাম্রাজ্য আর প্রতিপত্তি সবই পড়ে আছে, শুধু নেই সেই দাপুটে অবস্থান। ইতিহাসের কি নির্মম প্রতিশোধ! মুসলিম লীগ নেতারা 1954 পর রাজনীতিতে আর প্রাসঙ্গিক হতে পারেননি। তারা হয়ে গিয়েছিলেন গুরুত্বহীন। তাদের বিবৃতি গণমাধ্যমে জায়গা পেত না, তাদের কেউ আর আলোচনায় ডাকত না। তারা শারীরিকভাবে বেঁচে ছিলেও রাজনৈতিকভাবে ছিলেন নিষ্প্রাণ। একেই বলা হয় জীবন মৃত অবস্থা। আজকের আওয়ামী লীগ নেতাদের অবস্থাও কি তাই নয়? দলটির প্রধান কার্যালয়গুলো আজ জনশূন্য। ধানমন্ডি 32 নম্বর, যা ছিল দলটির আবেগ ও ইতিহাসের কেন্দ্রবিন্দু, আজ তা ক্ষতিগ্রস্ত। তৃণমূলের কর্মীরা আজ চরম অনিশ্চয়তার মধ্যে। তারা এখন নিজেদের নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। সাধারণ কর্মীরা মনে করছেন নেতৃত্ব সুসময়ের সুযোগ নিয়ে নিরাপদ আশ্রয় চলে গেছেন, আর আমাদের ফেলে গেছেন চরম ঝুঁকির মুখে। এই যে আস্থা ও বিশ্বাসের সংকট, এটি একটি দলের জন্য সবচেয়ে বড় বিপর্যয়। যখন কর্মী তার নেতাকে বিশ্বাস করে না, যখন জনগণ কোনো শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সেই শক্তির পুনরায় ঘুরে দাঁড়ানো অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। অনেকে প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে? ইতিহাস বলে ফিরে আসা অসম্ভব নয়, তবে তা অত্যন্ত দীর্ঘ ও কঠিন পথ। যেমন ইন্দিরা গান্ধী ফিরে এসেছিলেন, কারণ তিনি নিজ দেশে থেকে প্রতিকূলতা মোকাবিলা করেছিলেন এবং জনগণের পালস বুঝতে পেরেছিলেন। কিন্তু মুসলিম লীগ ফিরে আসতে পারেনি, কারণ তাদের নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং কখনোই নিজেদের ভুলগুলো স্বীকার করে সংশোধনের পথে হাঁটেননি। আওয়ামী লীগ এখন কোন পথে হাঁটছে? তারা কি নিজেদের ভুলগুলো মূল্যায়ন করছেন? না, তাদের অনেক নেতৃত্ব বিদেশ থেকে এখনও সেই একই পুরনো বয়ান দিচ্ছেন। তারা এখনও ষড়যন্ত্র তত্ত্বের পেছনে ছুটছেন। তারা এখনও মনে করছেন পরিস্থিতি যাই হোক, তারাই সঠিক ছিলেন। যতদিন এই অস্বীকৃতির বা ডিনায়ালের মানসিকতা থাকবে, ততদিন জনগণের হৃদয়ে পুনরায় জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বরং তারা ধীরে ধীরে মুসলিম লীগের মতোই ইতিহাসের পাতায় একটি স্মৃতিতে পরিণত হতে পারেন। একটি রাজনৈতিক দলের মৃত্যু তখনই ঘটে যখন তার নৈতিক শক্তির অবসান ঘটে। 1954 সালে মুসলিম লীগের সেই নৈতিক শক্তির মৃত্যু হয়েছিল। 2024 সালে আওয়ামী লীগও একই সংকটের মুখোমুখি। শারীরিক অস্তিত্ব হয়তো থাকে, কিন্তু মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা হারানোই হল প্রকৃত পতন। আমাদের অডিও ডকুমেন্টারির যাত্রা প্রায় শেষ। আমরা ইতিহাসের সমান্তরাল রেখাগুলো মিলিয়ে দেখেছি। এখন সময় চূড়ান্ত সিদ্ধান্তের। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? এই পরিবর্তনের পথ ধরে কি নতুন কোনো সম্ভাবনা জন্ম নেবে, নাকি আমরা আবার সেই একই পুরনো বৃত্তে ঘুরপাক খাব? পরের এবং শেষ অধ্যায়ে আমরা টানব এই ইতিহাসের ইতি। শুনব শেষ কথা ও আগামীর বাংলাদেশ, নতুন ভোরের প্রত্যাশায়। অধ্যায় 12, শেষ কথা ও আগামীর বাংলাদেশ, ভার্ডিক্ট অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আমরা ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। পুরো সময় জুড়ে আমাদের সামনে একটাই প্রশ্ন ছিল, আওয়ামী লীগ কি আগামীর মুসলিম লীগ? ইতিহাসের সমান্তরাল রেখাগুলো মিলিয়ে আমরা যা দেখলাম তা নিঃসন্দেহে ভাবনার খোরাক দেয়। 1954 সালের মুসলিম লীগ এবং 2024 সালের আওয়ামী লীগ, উভয় দলের উত্থান, ক্ষমতায় থাকা এবং পরিবর্তনের ধরন ছিল প্রায় একই রকম। অতিরিক্ত আত্মবিশ্বাস, জনবিচ্ছিন্নতা এবং তোষামোদকারী পরিবেষ্টিত হয়ে দুটি দলই ইতিহাসের প্রায় একই ধরনের ভুল করেছে। তাহলে কি আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মতোই হবে?
তারা কি রাজনৈতিক দৃশ্যপট থেকে গুরুত্বহীন হয়ে যাবে? এর উত্তর আসলে ইতিহাসের হাতে নয়। উত্তরটি লুকিয়ে আছে আত্মসমালোচনা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতার মধ্যে। আবুল মনসুর আহমেদ দেখিয়েছিলেন, মুসলিম লীগ হারিয়ে গিয়েছিল কারণ পতনের পরেও তারা নিজেদের ভুলগুলো চিহ্নিত করেনি। তারা বাস্তবতাকে স্বীকার না করে এক ধরনের কাল্পনিক বৃত্তে বন্দী ছিল। তাদের সেই ভুলের মাসুল হিসেবে দলটি আজ শুধু ইতিহাসের বইয়ের পাতায় স্থান পেয়েছে। বাস্তবে তাদের সাংগঠনিক অস্তিত্ব প্রায় নেই। আজ আওয়ামী লীগ ঠিক সেই একই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাদের সামনে এখন দুটি পথ খোলা। প্রথম পথ মুসলিম লীগের পথ, অর্থাৎ বাস্তবতা অস্বীকার করা এবং জনরোষকে গুরুত্ব না দেওয়া। যদি তারা এই পথে হাঁটে, তবে ইতিহাস তার অমোঘ নিয়মেই রায় দেবে। আগামী কয়েক দশক পর এই দলটিও হয়তো কেবল একটি ঐতিহাসিক স্মৃতিতে পরিণত হবে। দ্বিতীয় পথ, আত্মসমালোচনার পথ। ইতিহাস বলে, বড় রাজনৈতিক শক্তিগুলো তখনই ঘুরে দাঁড়াতে পারে যখন তারা জনগণের সামনে দাঁড়িয়ে সততার সাথে নিজেদের বিচ্যুতিগুলো স্বীকার করতে পারে। যদি তারা অতীত থেকে শিক্ষা নেয় এবং পুনরায় জনমুখী রাজনীতিতে ফিরে যায়, তবেই হয়তো টিকে থাকার পথ খুঁজে পাবে। তবে মনে রাখতে হবে, 1954 আর 2024 এক নয়। আজকের প্রজন্ম অনেক বেশি সচেতন এবং তথ্য সমৃদ্ধ। তারা আর কোনো শক্তিকে অন্ধভাবে সমর্থন দেয় না। তাই জনগণের আস্থা পুনরায় অর্জন করার পথটি এবার অনেক বেশি বন্ধুর। তবে এই অডিও ডকুমেন্টারিটি শুধুই দুটি রাজনৈতিক দলের জয় পরাজয়ের গল্প নয়, এটি আসলে জনগণের অদম্য শক্তির গল্প। 1954 বা 2024 আমাদের এই শিক্ষাই দিয়েছে যে দল যত বড়ই হোক, ক্ষমতা যত দৌড়দণ্ডই হোক, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ স্থায়ী হতে পারে না। স্বৈরাচার কোনো নির্দিষ্ট দলের নাম নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি। আজ এক শক্তি সরে গেছে, কাল অন্য কেউ আসবে। কিন্তু আমরা যদি সচেতন না থাকি, আমরা যদি প্রশ্ন করা বন্ধ করে দিই, তবে নেতৃত্বের পরিবর্তন হবে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না। তাই আজকের এই ডকুমেন্টারির শেষ সিদ্ধান্ত আমরা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। ইতিহাসের এই আয়নায় তাকিয়ে আপনারা কি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। যেটাই ঘটুক, আমরা চাই বিজয় হোক বাংলাদেশের, বিজয় হোক এই দেশের খেটে খাওয়া পরিশ্রমী মানুষের। কারণ দল দৃশ্যপট থেকে সরে যেতে পারে, নেতৃত্ব বদলে যেতে পারে, কিন্তু এই দেশ এবং এই দেশের জনগণ চিরকাল ছিল, আছে এবং থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বই কথা কয় নিবেদিত একটি অডিও ডকুমেন্টারি, আওয়ামী লীগ কি আগামীর মুসলিম লীগ। বই কথা কয় বিশ্বাস করে, ইতিহাসের পাতায় যে সত্য লুকিয়ে আছে তা সামনে আনা আমাদের দায়িত্ব। বই কখনো মিথ্যা বলে না, আর ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমরা চেষ্টা করেছি আবেগের ঊর্ধ্বে উঠে দলিল দস্তাবেজ ঘেঁটে আপনাদের সামনে প্রকৃত সত্যটি তুলে ধরতে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ যদি আপনাদের ভাবিয়ে থাকে, যদি মনে হয় এই তথ্যগুলো জানা জরুরি ছিল, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি মুসলিম লীগের মতোই ইতিহাসের স্মৃতিতে পরিণত হবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আমরা প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং অজানা সব ইতিহাসের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বই কথা কয়েতে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইতিহাসের পাতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন, কারণ বই কথা কয়, ইতিহাসের কথা কয়।